বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অধ্যায়ের নাম হলো আমাদের উদ্ভিদ প্রজনন। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের 10ম অধ্যায়। এই অধ্যায়টা বেশ ইন্টারেস্টিং একটা অধ্যায়। হ্যাঁ, আমরা হচ্ছে মানব দেহের প্রজনন কিন্তু পড়েছি প্রাণী বিজ্ঞানের 9ম অধ্যায়। হ্যাঁ, এখন আমরা পড়বো উদ্ভিদ বিজ্ঞানের মানে উদ্ভিদের প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন। এই অধ্যায়টা বেশ মানে বোটানি কমপ্লিট হয় না এই অধ্যায়টা না জানলে। কারণ 9ম অধ্যায়ে যে জিনিসগুলো আছে, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন, এগুলো বেশ জটিল। হ্যাঁ, শ্বসন প্রক্রিয়া কিভাবে হচ্ছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এগুলো আসলে সচরাচর আমার তোমার লাগবে না। বাট একটা গাছের প্রজনন রিলেটেড নলেজটা, এটা অনেক সময় আমাদের দরকার। হ্যাঁ, ফুল কিভাবে পরাগায়িত হয়, কিভাবে নিষেক হয়, কিভাবে বীজ হয়। হ্যাঁ, এছাড়াও এই যৌন জনন ছাড়া আরো গাছ কোন কোন উপায়ে প্রজনন করতে পারে, মাঝে মধ্যে আমাদের এগুলো লাগে। হ্যাঁ, তো এই অধ্যায়টা আসলে কি করব, বাদ তো দিয়ে দিচ্ছে এখন। তো আসো আমরা শুরু করি। এখান থেকে আমরা কয়েকটা জিনিস পাবো। তো প্রজনন পাবো, নিষেক, পার্থেনোজেনেসিস, জেনেসিস হবে, এটা নতুন একটা টপিক তোমাদের জন্য। হ্যাঁ, তো শেষে হাইব্রিডাইজেশন আছে, হাইব্রিড গাছ উৎপাদনের ব্যাপারটা। তো প্রথমে কিছু কথা আছে। প্রজনন জীবের একটা অনন্য বৈশিষ্ট্য। হ্যাঁ, সব জীব চায় প্রজনন করে তার বংশধর টিকায় রাখতে। হ্যাঁ, মানুষ মানুষও তো চায়। একটা কথা মাঝে মধ্যে ভাবি ভাইয়াপুরা, জানো যে এই যে ধরো আমাদের আব্বু আম্মুরা আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসছেন, তাদের কতখানি লাভ হয়েছে এর প্রেক্ষিতে। হ্যাঁ, একটা বাচ্চা জন্মদানের আগ থেকে মায়ের একটা এমন কষ্টের লাইফ শুরু হয়, প্রেগনেন্সির যে 1 বছরের পিরিয়ড, এটা যখন কেউ মা হবে না বা যার ওয়াইফ প্রেগনেন্ট হবে না, এদের পক্ষে বোঝা পসিবল না। হ্যাঁ, যে মেয়ে মা হয়নি সে বুঝবে না যে প্রেগনেন্সির কি যন্ত্রণা। আর যে বাবা তার চোখের সামনে ওয়াইফকে প্রেগনেন্ট হতে, বড় মানে পেটে বাবু বড় হতে দেখছে, তা এরা ছাড়া আর কেউ বুঝবে না। এরপর একটা কষ্টকর যন্ত্রণার মধ্য দিয়ে এই বাচ্চা পৃথিবীতে আসে। এরপরে ওই বাচ্চা দেখভাল করার জন্য বাবা আমার 24 আওয়ার্স সজাগ থাকার লাগে। হ্যাঁ, প্রত্যেকটা সময় তাকে অ্যাটেন্ড করতেই হবে, 24 আওয়ার্স। একটু ঘুমাবে তো আবার উঠে যাবে। হ্যাঁ, আমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে দেখি বাবা মার কি কষ্ট এই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। একটু আবহাওয়া ঠান্ডা হচ্ছে জ্বর আসতেছে, একটু গরম হচ্ছে জ্বর আসতেছে, তবুও মানুষ বাচ্চা কাচ্চা নিচ্ছে। তাই না, বড় করতেছে, টাকা খরচ করতেছে সন্তানকে সবচেয়ে ভালো জিনিসটা খাওয়ানোর জন্য। প্রত্যেকটা বাবা মাই কষ্ট করতেছে। ঠিক আছে, আল্লাহ তাআলা এই সাইকোলজিটা জেনেটিক্যালি প্রোগ্রাম করে দিয়েছেন আমাদের মধ্যে। এখন মানুষ যদি এমন হয়, আরে ধুর, ইনকাম করব, নিজে খরচ করব, নিজে এনজয় করব, খাবো দাবো, মরে যাব, শেষ, এসব বাচ্চা কাচ্চা নেওয়া ঝামেলায় ভাই আমি যাব না, এইরকম চিন্তাও কিন্তু মানুষ করতে পারে। বাট কয়জন করে? 100 জনে একজনও হয়তো বা করে না। ঠিক আছে, খুঁজলে পাওয়া যাবে, হাজারে একজন পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে প্রজনন, অফ স্প্রিং তৈরি করা বেশ বড় একটা ব্যাপার এই জীবের জীবনে। বাট এটা করবেই সবাই। হ্যাঁ, এখান থেকে তোমাদের অপরিচিত দেখো, কলা গাছ থেকে কলা গাছের শাকার বের হয়। তোমরা কলা গাছের শাকার দেখেছো? বাঁশ গাছের গোড়া থেকে বাঁশের চারা, বাঁশের শাকার বের হয়। এগুলো দিয়ে ন্যাচারালি কলা গাছ বা বাঁশ গাছ বংশ বিস্তার করে। হুম, বাঁশের কোড়ল। আচ্ছা আমাকে বলো তো, তোমরা বাঁশের কোড়ল খেয়েছো? বাঁশ খাওয়া যায় জানো? ব্যাম্বু কোরল রেসিপি। তোমরা তাহলে জানো না। এই দেখো, কচি বাঁশ, হুম, মানে বাঁশ যখন জাস্ট বের হবে, হ্যাঁ, গোড়া থেকে গাছের, বাঁশ গাছের গোড়া থেকেই নতুন বাঁশ বের হয়, ছোট্ট কচি বাঁশ। তখন এগুলো এভাবে কালেক্ট করা হয়, করে
এগুলো কুচি কুচি করে কেটে তারপর রান্না করা হয়। দেখছো কতগুলো রেসিপি দেখাচ্ছে। বাঁশ কিন্তু আসলেই খাওয়া যায়। ওকে। আচ্ছা, তো এগুলো হচ্ছে বাঁশের শাখার, কই গেল, এই যে এগুলো হচ্ছে বাঁশের শাখার। ছোট বড় বাঁশের গোড়া থেকে এরকম ছোট্ট বাঁশ বের হয় ভাইয়া। এই বাঁশটাই আস্তে আস্তে বড় হয়ে হয়ে বড় গাছ হয়, বড় বাঁশ হয়। ঠিক আছে। ঠিক কলা গাছেও সেম, কলা গাছের গোড়া থেকে ছোট্ট কলা গাছ বের হয়, হয়ে নতুন গাছ হয়। তাহলে কলার গাছের শাখার, বাঁশ এর শাখার, এগুলা হচ্ছে অঙ্গজ প্রজননের উপায়। মনে রাখবা, কলা গাছ এবং বাঁশ গাছ মেইনলি এই পদ্ধতিতেই বংশ বিস্তার করে, কলা গাছ এবং বাঁশ গাছ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে শিমুল গাছের নাম তো তোমরা শুনেছো, শিমুল, সজিনা, মাদার, জিওল ইত্যাদি গাছের ডাল কেটে মাটিতে লাগালেই সেই ডাল পরিপূর্ণ গাছে পরিণত হয়। সব গাছে কিন্তু হবে না। আম গাছের ডাল কেটে লাগাইলে আম গাছ হবে না, কিন্তু সজনা গাছের হবে। মাদার, জিওল এইসব গাছ তোমাদের জন্য একটু অপরিচিত। আমাদের এদিকে মান্দার বলে। তোমাদেরকে দেখা, এটা হচ্ছে শিমুল গোত্রীয় একটা উদ্ভিদ। হুম, এরকম ফুলের গাছ দেখেছো? এটা কিন্তু শিমুল না ভাই, হ্যাঁ, এটা হচ্ছে মাদার গাছ। মন্দার লেখা দেখো। এটা ওই কাঁটাওয়ালা একটা গাছ, শিমুলের মতোই লাল ফুল হয়। এই গাছের ডাল কেটে লাগাই দিলে নতুন করে গাছ হয়ে যায়। হ্যাঁ, শিমুলের মতোই, শিমুলও এরকম ডাল কেটে লাগাই দিলে নতুন করে গাছ হয়। ওকে। তো ঠিক আছে, এসব গাছের তাহলে ডাল কেটে লাগাই দিলে সেটা অঙ্গজ প্রজনন করে। এখানে প্রজননের সংজ্ঞা দেওয়া আছে, এগুলো লাগবে না। ভ্রূণ বিজ্ঞান, উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান, এটাকে আমরা বলবো প্ল্যান্ট এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে হলো ভ্রূণ বিজ্ঞান। আসলে আমরা যাই যে মেইন কথা, প্রজননের প্রকারভেদ। উদ্ভিদের প্রজননের মূলত দুইটা ভাগ আছে, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। এই প্রধান দুই ভাগ ছাড়াও আরেকটা ভাগ আছে, সেটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এটা আরেক ধরনের প্রজনন পদ্ধতি। আমাদের এই চ্যাপ্টারের শেষে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে, হ্যাঁ। তো আসো আমরা যৌন প্রজননটা দিয়ে শুরু করি পড়াটা। আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে। হ্যাঁ, ডিম্বক সৃষ্টি হয় স্ত্রীকেশরের গর্ভাশয়ে। তো আমরা নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় যখন পড়েছি, তখন আমরা দেখেছি নিশ্চয়ই যে ফুলের স্তবক চারটা: বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। মনে পড়ে তো না? তো সেই স্ত্রী স্তবকের প্রত্যেক সদস্যকে বলা হয় কার্পেল বা স্ত্রীকেশর। রিমাইন্ড করে, এগুলো তোমাদের শর্ট সিলেবাসের পড়া। স্ত্রী স্তবকের প্রত্যেক সদস্যকে বলা হয় কার্পেল বা স্ত্রীকেশর। এক একটা স্ত্রীকেশরের তিনটা করে পার্ট থাকে। বলো তো পার্টগুলোর নাম কি কি? একটার নাম গর্ভাশয়, একটার নাম গর্ভদণ্ড, একটার নাম গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এটা হচ্ছে একটা স্ত্রীকেশরের তিনটা পার্ট। তো আমরা এই স্ত্রীকেশরের গর্ভাশয়ে চলে আসলাম। এখানে থাকে ডিম্বক। এই ডিম্বক থেকেই ডিম্বাণু সৃষ্টি হয়। এই গর্ভাশয়ের ভেতরে ডিম্বক থেকে ডিম্বাণুর সৃষ্টি হয়, যেগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে বীজ তৈরি হবে। সেই বীজ থেকে নতুন গাছ হবে, হয়ে গেল প্রজনন। ঠিক আছে। তাহলে আমরা আশা করি চিনতে পেরেছি যে আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণু কোথায় তৈরি হয়। স্ত্রী স্তবকের সদস্যদেরকে আমরা বলি গর্ভকেশর বা স্ত্রীকেশর। সেই স্ত্রীকেশরের তিনটা পার্ট: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। সেই গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক বা ওভিউল, আর ডিম্বকের ভেতরে তৈরি হয় ডিম্বাণু। ঠিক আছে। আর পুরুষ ফুলের প্রত্যেক সদস্যকে বলা হয় পুংকেশর। যেমন স্ত্রী ফুলের প্রত্যেক সদস্যকে বলা হয় স্ত্রীকেশর, এরকম পুরুষ ফুলের প্রত্যেক সদস্যকে বলা হয় পুংকেশর। পুংকেশরের তিনটা পার্ট, দুটা পার্ট, একটা পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। এরকম থাকে।
এটা হচ্ছে পুংদণ্ড, আর এটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। ঠিক আছে? তো পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়, সে পরাগরেণুতে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই যে আসো পুংকেশর, পুংকেশরের পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়, আর সেই পরাগরেণুতে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে ধাপটা কি দেখো, স্ত্রী স্তবকের জন্য স্ত্রী কেশর, পুং স্তবকের জন্য পুংকেশর। স্ত্রী কেশরের ভেতরে থাকে গর্ভাশয়, পুংকেশরের ভেতরে থাকে পরাগধানী। গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক, পরাগধানীর ভেতরে থাকে পরাগরেণু। ডিম্বকের ভেতরে তৈরি হয় ডিম্বাণু, পরাগরেণুর ভেতরে তৈরি হয় শুক্রাণু। বুঝছো? এই চারটা জিনিস একটু মুখস্থ করো। 30 সেকেন্ড, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয়। আর তোমরা জানো শুক্রাণু ডিম্বাণু দিয়ে যে জনন, সেটা হলো যৌন জনন। তো আচ্ছা, তাহলে ফুল ফুল হচ্ছে আবৃতবীজ উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে আর কি। ফুলের মধ্যেই আবৃতবীজ উদ্ভিদের জননাঙ্গ থাকে। ফুল হচ্ছে প্রজননের বা বংশ বিস্তারের উদ্দেশ্যে বিশেষভাবে রূপান্তরিত বিটপ। বিটপ বা শুট। বিটপের আরেক অর্থ হচ্ছে কাণ্ড, মানে ফুল কাণ্ডেরই একটা অংশ, রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুল উদ্ভিদের জননাঙ্গ। তো আমরা একটা জিনিস জাস্ট যদি একটু এভাবে চিন্তা করি, যে একটা উদ্ভিদ ফুল ফোটায় তার প্রজননের উদ্দেশ্যে, এটা তার জননাঙ্গ ধারণ করে। কিন্তু মানুষ সেই একটা জীবের প্রজনন অঙ্গ নিয়ে মালা বানায়, একজনকে গিফট দেয়, হুম, শুভেচ্ছা জানায়। কি বিতিকিচ্ছিরি ব্যাপার! হ্যাঁ, এক জীব তার প্রজননের উদ্দেশ্যে তার প্রজনন অঙ্গ বানাচ্ছে, আরেক জীব সেই প্রজনন অঙ্গ নিয়ে টানাটানি করতেছে। হ্যাঁ, সেটা দিয়ে তারা ঘর সাজাচ্ছে, শুভেচ্ছা বিনিময় করতেছে। হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? কোনো কোনো প্রজনন অঙ্গ তো ভেজে খেয়ে ফেলতেছে। তোমরা দেখছো না ওই যে কুমড়া ফুলের পাপড়ি দিয়ে বড়া বানায়, জানো? ভেজেও খেয়ে ফেলে। কি বিপজ্জনক ব্যাপার স্যাপার! হ্যাঁ। যাই হোক, মানুষ খুব ডেঞ্জারাস প্রাণী, এর প্রয়োজনে সে সব করতে পারে। আচ্ছা, তো আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননে আমরা ভূমিকা দেখলাম, এরপর আমরা চলে যাই মূল প্রক্রিয়ায়। তো দুটা গ্যামিটের, ভিন্ন গ্যামিটের মিলনে যে জনন, সেটাই তো আমরা বলি যৌন প্রজনন। হ্যাঁ, পুংগ্যামিট স্ত্রী গ্যামিট। তো যাই হোক, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন হচ্ছে উগামাস ধরনের। তোমরা কি বলতে পারবা উগামাস ধরনের মানেটা কি? এখানে দুইটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। প্রজনন হতে পারে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা উগামাস, এই 3 প্রকার। আইসোগ্যামাস কি মনে আছে? দুইটা একই আকৃতির শুক্রাণু ডিম্বাণু পরস্পর মিলিত হলে এই প্রজননটা হবে আইসোগ্যামাস। আইসো মানে একই, একই গ্যামিট। তাহলে একই গ্যামিট হলে সেটা আইসোগ্যামাস। যদি ভিন্ন ভিন্ন গ্যামিট হয়, একটা ছোট একটা বড়, তাহলে এটা হবে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে একই রকম না, গ্যামিটস একই রকম না, তাই অ্যানাইসো গ্যামিটস, অ্যানাইসোগ্যামাস ধরনের। আর উগামাস এর ডেফিনিট কিছু বৈশিষ্ট্য আছে: বৃহৎ নিশ্চল ডিম্বাণু প্লাস ক্ষুদ্র সচল শুক্রাণু। এই ধরনের প্রজনন হলে সেটা হচ্ছে উগামাস ধরনের যৌন জনন। তো মানুষ কোনটা পদ্ধতিতে প্রজনন করে? উগামাস, আইসোগামাস নাকি অ্যানাইসোগামাস? মানুষ করে এই উগামাস পদ্ধতিতে। ঠিক আছে? আমাদের আবৃতবীজী উদ্ভিদ, সেও উগামাস ধরনের প্রজনন করে। ওকে। আচ্ছা, ওকে। এরপরে আসো পরাগরেণুর পরিস্ফুটন। কিভাবে পরাগরেণু পরিস্ফুটিত হয় আমরা সেটা পড়বো এখন। ফুলের তৃতীয় স্তবক হলো পুংজনন স্তবক। হ্যাঁ, এক বা একাধিক পুংকেশর নিয়ে এই স্তবক গঠিত হয়। প্রতিটি পুংকেশরে দুটা অংশ থাকে, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। একটু আগে তোমাদেরকে বললাম যে ছবি আছে এখানে, দেখো, এই যে একটা পুংকেশর,
ছোট্ট একটা জিনিস। এই হলো একটা পুংদণ্ড, আর এই জিনিসটা হলো পরাগধানী। থার্ড ব্র্যাকেট ক্লোজ করা। তাহলে পুংদণ্ড আর পরাগধানী, ঠিক আছে? তাহলে কিভাবে পরাগরেণু তৈরি হয় ধাপে ধাপে আগাই। ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের প্রত্যেকটা সদস্যের নাম পুংকেশর। পুংকেশরের দুটা পার্ট, পুংদণ্ড, পরাগধানী। পরাগধানী একটু চারকোনা বিশিষ্ট, এগুলো লাগবে না। পরাগধানীর ভেতরে কিছু কোষ থাকে, নাম হলো আর্কিস্পোরিয়াল কোষ। এটা একটু নতুন পড়া, তো আমরা এই নামটা মনে রাখার ট্রাই করব। আর্কিস্পোরিয়াল কোষ। পরাগধানীর ভেতরে যে কোষটা থাকে তার নাম আর্কিস্পোরিয়াল কোষ, এটা ডিপ্লয়েড কোষ। অ্যাকচুয়ালি এটাকে তুমি আহ, জনন মাতৃকোষেরও মা বলতে পারো, এখান থেকে পরে জনন মাতৃকোষ তৈরি হবে। তাহলে পরাগধানীর ভেতরে ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ তৈরি হয়। মাইটোসিস করে তারা কি করে, দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ নামের দুটো কোষ তৈরি করে। আচ্ছা, পরবর্তীতে দেয়াল কোষ বিভাজিত হয়ে পরাগধানীর বা পরাগরেণুর আহ একটা প্রাচীর তৈরি করে। আর প্রাথমিক জনন কোষ, সেটা পরাগ মাতৃকোষ তৈরি হয়, পরাগ মাতৃকোষে রূপান্তরিত হয়। পরে সেই পরাগ মাতৃকোষ মায়োসিস হয়ে পরাগরেণু তৈরি করে। এভাবে দেখো, ফুলের পরাগরেণুতে শুক্রাণু, সরি, পরাগরেণু তৈরি হয়। তো দেখো, এখনো কিন্তু শুক্রাণু তৈরি হয়নি, শুক্রাণু পরে, অনেক পরে। তাহলে একটা পুরুষ ফুলে কি ঘটছে? পুরুষ ফুলের, আচ্ছা, যোজনী কি ভাইয়া, তাই না? হ্যাঁ, তেমন কিছু না। পরাগরেণুর এই পরাগধানীর মাঝখানটাতে একটা পার্ট থাকে, এই পার্টটাকে যোজনী বলে। যোজনী মানে কি? যোগ করে রাখছে। হ্যাঁ, দুইটা পার্টকে যোগ করে রাখছে, এটা হচ্ছে যোজনী। এটা তেমন কিছু না, এটা গঠন, গঠন অংশ। দেখো, এটা প্রস্থচ্ছেদ। তো একটা রশ্মি বা একটা ছোট চিকন গঠন, যেটা দুই অংশকে যুক্ত করে রাখে, সেটাই হচ্ছে পরাগ যোজনী। হুম। আচ্ছা, তো আমরা একটুখানি কল্পনা করার চেষ্টা করি যে একটা পুরুষ ফুলে তুমি দেখলে কি পাবা? পুংকেশর পাবা। পুংকেশরের মধ্যে কি পাবা? পরাগধানী পাবা। পরাগধানীর ভেতরে গেলে কি পাবা? আর্কিস্পোরিয়াল কোষ পাবা। সে আর্কিস্পোরিয়াল কোষকে একটু পর্যবেক্ষণ করলে দেখবা সে দুটা কোষে রূপান্তরিত হচ্ছে, একটা দেয়াল কোষ, একটা প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষ প্রাচীর গঠন করে, ওইখানে প্রাচীর গঠন হবে। আর প্রাথমিক জনন কোষ সে পরিবর্তিত হয়ে পরাগ মাতৃকোষে রূপান্তর হবে। আর তোমরা জানো যে মায়োসিস কোথায় হয়? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, তাই না? তো এটা তো ডিপ্লয়েড জীব, তাই এর জনন মাতৃকোষে প্রাথমিক জনন কোষ বা জনন মাতৃকোষ একই কথা। এখানে মায়োসিস হবে এবং পরাগরেণু তৈরি হবে, পরাগরেণু হ্যাপ্লয়েড। তো পুরুষ ফুলে তোমরা দেখেছো ছোটতে, পুরুষ ফুলে হলুদ হলুদ পরাগরেণু থাকে, আমরা অনেক সময় নিয়ে চোখে মাখতাম, ন্যাচারাল বিউটিফিকেশন কম্পোনেন্ট। হ্যাঁ, মেখে মেখে আমরা সাজতাম, মানে আমরা যখন খেলাধুলা করতাম। তো এই হচ্ছে সেই পরাগরেণু, যেটা হলুদ কালারের হয়। এখানে ওই কথাগুলাই লেখা আছে। উম, পরাগরেণু বিভিন্ন বর্ণের হয়, তবে সাধারণত হলুদ বর্ণেরই হয়। হুম। আচ্ছা, পরাগরেণুর ভেতরে একটা প্রাচীর থাকে, এটাকে বলে ট্যাপেটাম। এটা উপরে লেখা আছে, এই যে দেখো, দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ তৈরি হয়, তাই না? আর্কিস্পোরিয়াল কোষ, এই তো পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। দেয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। তার সবার ভেতরের প্রাচীরটাকে বলা হয় ট্যাপেটাম। তাহলে যখন পরাগধানীর ভেতরে পরাগরেণু তৈরি হচ্ছে, পরাগরেণুর যে থলি, সেখানে দেয়াল কোষ নামের কোষ স্তর থাকে, যেটা 3 থেকে 5 স্তর বিশিষ্ট। এই প্রাচীরের সবার ভেতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম। এই ট্যাপেটামটা ওই পরবর্তীতে পরাগরেণুর পুষ্টির জন্যই ওখানে থাকে। ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুরিত পরাগরেণুর পুষ্টি সাধন করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা করে পরাগরেণু তৈরি হয়, এবং এই 4টা করে পরাগরেণুকে একসাথে বলা হয় পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। এই ছবি দেখো, তাহলে এখানে পরাগ থলিতে দেখছো, এগুলা হচ্ছে একটা পরাগরেণু, হলুদ রঙের। এটা হচ্ছে ওই যে ট্যাপেটাম।
দেয়াল কোষ থেকে এটা তৈরি হয়েছে, হ্যাঁ। এটা পেটাম পরবর্তীতে বিগলিত হয়ে যায়। তো এখানে এক একটা পরাগ মাতৃকোষ থেকে 4টা করে পরাগরেণু তৈরি হয়ে হয়ে জমা হয়ে আছে, ঠিক আছে। পরবর্তীতে ফেটে যাবে আর কি। আচ্ছা, পরিণত হলে এগুলো আলাদা হয়ে যায়। প্রথমে 4টা একসাথে থাকে, পরে আলাদা হয়ে যায়। অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডেসি এসব উদ্ভিদে পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে। অনেকগুলো পরাগরেণু একসাথে থাকলে ওটাকে পলিনিয়াম বলে। একটা শব্দ পলিনিয়াম কি? তো পরাগরেণু নর্মালি যে আলাদা হয়ে আছে, তো যদি আলাদা না হয়ে একসাথে থাকে শেষ পর্যন্ত, তখন আমরা ওদেরকে বলবো পলিনিয়াম। কোন কোন গোত্রে এগুলা দেখা যায়? আমরা মালভেসি গোত্র পড়েছি, পয়াসি গোত্র পড়েছি, তাই না? তো অর্কিডেসি, অ্যাসক্লিপিয়াডেসি এসব গোত্রে এটা পাওয়া যায়। এগুলো উদ্ভিদের বিভিন্ন গোত্র। অর্কিডেসি গোত্রে অর্কিড জাতীয় ফুল গাছ আছে, হ্যাঁ। তো এগুলা হচ্ছে পলিনিয়াম ধারণ করে। তো এখান থেকে আমরা কি মনে রাখতে পারি পরীক্ষার জন্য? আর্কেস্পোরিয়াল কোষের কথা। সেখান থেকে প্রাথমিক জনন কোষ তৈরি হয়, সেখান থেকে মায়োসিস হয়ে পরাগরেণু তৈরি হয়, এই জিনিসটা মনে রাখতে পারি। পরাগধানীর সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো ট্যাপেটাম, এটা মনে রাখতে পারি। পরাগের নর্মালি পরাগরেণুর বর্ণ হয় হলুদ। অর্কিডেসি এবং অ্যাসক্লেপিয়াডেসি গোত্রের পরাগরেণু পলিনিয়াম গঠন করে। ঠিক আছে, এটা রিভিশন হলো। পরাগরেণুর গঠনে আসো। পরাগরেণু গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। ব্যাস দেওয়া আছে 10 থেকে 200 মাইক্রোমিটার। কোনো এক সময় এই এই এই, মানে তথ্যটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল। আচ্ছা, পরাগরেণু এককোষী, হ্যাঁ, এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। পরাগরেণু একটা হ্যাপ্লয়েড কোষ, একটা কোষ এবং নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এটা দুটো ত্বক থাকে। বাইরের ত্বককে বলা হয় এক্সাইন, ভেতরের ত্বককে বলা হয় ইনটাইন। এক্সো বাইরের জিনিস, এক্সাইন বলে। তাহলে পরাগরেণুর দুটো ত্বক, বাইরের ত্বকের নাম এক্সাইন। এক্সাইনের বৈশিষ্ট্য কি? এটা কিউটিন যুক্ত, পুরু এবং শক্ত। বাইরের ত্বক তো ভেতরের গঠনকে রক্ষা করাই ওর কাজ, তাই ও শক্ত হয়, পুরু হয়, কিউটিন যুক্ত হয়। আর এক্সাইন বিভিন্নভাবে অর্নামেন্টেড থাকে। অর্নামেন্টেড মানে সাজানো থাকে। এক একটা পরাগরেণুর এক্সাইন এক এক রকম। এটা দেখো কাঁটাযুক্ত, কণ্টকময়, এক একটা অন্যটার অন্যরকম হতে পারে। এক্সাইনে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে, তার মধ্যে প্রধান উপাদান হলো এসপোরোপোলেনিন। এই যে কিছু টার্ম পরীক্ষায় আসলে কিন্তু এগুলা প্রশ্নই আসে, যে কোনো লাইন থেকে প্রশ্ন তুলে দেয় না। তাহলে এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদানের নাম কি? এসপোরোপোলেনিন। ভেতরের ত্বক যেটা, এটা পাতলা সেলুলোজ নির্মিত। তাই তুলনা করো, এক্সাইন পুরু কাইটিন নির্মিত, সরি কাইটিন না কিউটিকল ছিল, কিউটিন, হ্যাঁ কিউটিন। কাইটিন তো হচ্ছে প্রাণীতে থাকে, কিউটিন থাকে উদ্ভিদে। তো এক্সাইন পুরু শক্ত এবং কিউটিন যুক্ত, ইনটাইন পাতলা সেলুলোজ যুক্ত। এক্সাইনে স্পোরোপোলেনিন নামের একটা বিশেষ উপাদান থাকে, আর ইনটাইনে থাকে ছিদ্র। না, এক্সাইনে ছিদ্র থাকে। দেখো এক্সাইনে যে ছিদ্র থাকে এগুলোকে বলে জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্মপোর। পরের পেজে ছবি আছে, আসো দেখি। এই যে দেখো, এটা একটা আস্ত পরাগরেণু, হ্যাঁ, কাঁটাময় অর্নামেন্টেড পরাগরেণুর এক্সাইন দেখা যাচ্ছে এখানে। আর এই ছবিতে এক্সাইন ইনটাইন দুটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। ইনটাইন পাতলা সেলুলোজ নির্মিত, এক্সাইন কিউটিন যুক্ত শক্ত পুরু। এই এক্সাইনে ফুটা থাকে, এই ফুটাগুলোকে বলা হয় জনন ছিদ্র বা জার্মপোর বা রেণুরন্ধ্র। এক্সাইনে থাকে, হ্যাঁ, ইনটাইনে না কিন্তু। এক্সাইনে এই জনন ছিদ্র বা রেণুরন্ধ্র থাকে। সাধারণত 20টা পর্যন্ত থাকতে পারে। এক একটা পরাগরেণুতে 20টা পর্যন্ত রেণুরন্ধ্র থাকতে পারে, ঠিক আছে। ওকে, এরপরে এখানে খেয়াল করে দেখো, এটা একটা পরাগরেণু, এর ভেতরে নিউক্লিয়াস ছিল কয়টা? একটা। কিন্তু সেই নিউক্লিয়াসটা, ও কিন্তু একাই থাকে না, ও কিছু সময় পরে বিভাজিত হয়, মাইটোসিস বিভাজন করে দুটা ওইরকম হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে, যার একটার নাম জনন নিউক্লিয়াস, একটার নাম নালিকা নিউক্লিয়াস। বুঝছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই পরাগরেণু, এই পরাগরেণু এখানেই শেষ না। এরপরে দশায় পরাগরেণু আবার মাইটোসিস করবে। তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো। মাইটোসিস করে পরাগরেণু তৈরি করবে
জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এই জনন নিউক্লিয়াস আবার পরে দুইটা আবার মাইটোসিস করে দুটা শুক্রাণু তৈরি করবে। কয়টা শুক্রাণু? দুইটা। এই দিয়ে শুক্রাণু তৈরি হলো, আলটিমেটলি শুক্রাণু পাওয়া গেল। ঠিক আছে, আর নালিকা নিউক্লিয়াস কি করবে? নালিকা তৈরি করবে। এই শুক্রাণুগুলা যে রাস্তা দিয়ে যাবে সেই যাওয়ার রাস্তাটা তৈরি করবে নালিকা নিউক্লিয়াস। তাহলে এখান থেকে অ্যাড করে নাও দেখি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো দেখি কি ঘটলো। পুং গ্যামেটোফাইটের বিকাশ দেখো। পুং গ্যামেটোফাইটের বিকাশ, এটা একটা নতুন টপিক। এখানে কিভাবে শুক্রাণু তৈরি হয় সেটা দেওয়া আছে। তো আমরা পরাগরেণু পর্যন্ত পড়েছি। পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। গ্যামেটোফাইট বলতে হ্যাপ্লয়েড দশা, স্পোরোফাইটিক বলতে ডিপ্লয়েড দশা। এটা তোমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটাতেও পড়ে আসছো। তাহলে একটা উদ্ভিদের হ্যাপ্লয়েড দশা শুরু হয় পরাগরেণু দিয়ে, ছবি দেখলেও বুঝতে পারবা। একটা ডিপ্লয়েড উদ্ভিদের হ্যাপ্লয়েড দশা শুরু হচ্ছে কখন? পরাগরেণু দিয়ে। তার মানে গ্যামেটোফাইট দশা শুরু হলো পরাগরেণু দিয়ে। তো পরাগরেণু গ্যামেটোফাইটের প্রথম কোষ। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, বোল্ড করে লিখছে ওনারাই। দেওয়া থাকতে পারে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা, পরাগরেণু, শুক্রাণু, আর কেসপোরিয়াল কোষ, নাকি প্রাথমিক জনন কোষ। তাহলে পরাগরেণু। পরাগরেণুটা দুটা অসম নিউক্লিয়াস গঠন করবে বিভাজিত হয়ে, বড় একটা ছোট একটা। বড়টা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোটটা হচ্ছে জনন নিউক্লিয়াস। দেখছো, নালিকা নিউক্লিয়াস, ছোটটা হচ্ছে জনন নিউক্লিয়াস। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে এই দ্বি নিউক্লিয়াস যুক্ত অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং পরাগায়ন সংঘটিত হয়। তাহলে নর্মালি গাছে এই অবস্থায় থাকে পরাগরেণুগুলা, ভেতরে দুটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত অবস্থায় থাকে, এবং এই সময় ফুল আহ পরাগরেণুগুলোকে ছড়ায় দেয়। বাতাসে বলো, প্রজাপতির পায়ে বলো, পাখির ঠোঁটে বলো, এভাবে পরাগরেণু এক গাছ থেকে আরেক গাছে যায়, এবং এই সময় এভাবেই পরাগায়ন হয়। তাহলে পরাগরেণু ভেতরে যখন দুটা নিউক্লিয়াস থাকে সেই অবস্থায় পরাগায়ন ঘটে। আচ্ছা, পরাগায়নের সময় পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়, এবং ওইখানে পরাগরেণু অঙ্কুরিত হয়, হয়ে ইনটাইন বৃদ্ধি পেয়ে জাম্পো নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে পোলেন টিউব বা পরাগ নালিকা বলে। হোয়াট ইজ দিস পোলেন টিউব? এই যে দেখো ভাইয়া, তাহলে এই যে জার্মপোর বা ছিদ্রটা ছিল, আর এইটা ভেতরের স্তরের নাম কি? ইনটাইন। এই ইনটাইন স্তরটা দেখো বড় হচ্ছে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসছে, আরো বড় হয়েছে। তাহলে একটা পরাগরেণু যখন একটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন গিয়ে তার এরকম পরিবর্তন ঘটে। পরাগরেণুটাকে অঙ্কুরিত হয়, পরাগরেণুটা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়া মানে কি? ওই ইনটাইন স্তরটা বৃদ্ধি পেয়ে একটা লম্বা টিউব তৈরি করে। এই টিউবকে বলছি আমরা পোলেন টিউব। ঠিক আছে, পোলেন টিউব। এই পোলেন টিউবের ভেতর দিয়ে এই শুক্রাণুগুলা যাত্রা করবে। পুংগ্যামিট বা দেখো শুক্রাণু তৈরি হয়েছে। এরই মাঝে ওখানে ওই একটা জনন নিউক্লিয়াস থেকে দুটা শুক্রাণু তৈরি হয়ে যায়। ইতোমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজন করে দুটা শুক্রাণু তৈরি করে। তো তোমাদের বইয়ে ওই যে আমি যেটা লিখে দিলাম ওটা পরে এখানে এভাবে দেওয়া আছে। পরাগরেণু নিউক্লিয়াস প্রথমে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস তৈরি করে। নালিকা নিউক্লিয়াস তৈরি করে পোলেন টিউব বা পরাগ নালিকা, আর জনন নিউক্লিয়াস তৈরি করে দুটা শুক্রাণু। ঠিক আছে, তো এই ছিল পুংগ্যামিটোফাইট। শেষ। কি কি পড়লাম তাহলে আমরা পুংগ্যামিটোফাইটে? পরাগরেণু থেকে শুরু হয়েছে, পরাগরেণু অঙ্কুরিত হওয়ার সময় নালিকা তৈরি হয়েছে, তাই না? পরাগ নালিকা। সে পরাগ নালিকা ভেতরে ভেতরে কে গেছে? নালিকা নিউক্লিয়াস আগে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস আগে যাবে এবং পরাগ নালিকা তৈরি করবে, পোলেন টিউব তৈরি করবে। আর পেছনে পেছনে যাবে জনন শুক্রাণু বা জনন কোষ। তাহলে পরাগরেণু বুঝছো, পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগ নালিকা হচ্ছে, এটাও বুঝছো, পোলেন টিউব। পোলেন টিউবের ভেতরে আছে নালিকা নিউক্লিয়াস, আর তার পেছে পেছে যাচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে তৈরি করছে পুংগ্যামিট। ঠিক আছে, এই যে জনন নিউক্লিয়াস,
এই জনন নিউক্লিয়াসটাই এখানে এসে শুক্রাণু তৈরি হয়ে গেছে। তাহলে এই যে পাঁচটা জিনিস, কি কি? পরাগরেণু, পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালিকা, পরাগনালিকার ভেতরে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসের সাথে সাথে জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস তৈরি হলো পুংগ্যামিট, জনন নিউক্লিয়াস থেকে পুংগ্যামিট। এই যে পাঁচটা জিনিস, এরা হলো পুংগ্যামিটোফাইটের অন্তর্ভুক্ত। এরা স্পোরোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট মানে ডিপ্লয়েড দশা। তাহলে এই হ্যাপ্লয়েড দশাটা ডিপ্লয়েড দশার উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। মনে রাখবা, এই পাঁচটা যে পুংগ্যামিটোফাইটের গঠন, এই পাঁচটা জিনিস একটু তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ? ওকে। আচ্ছা, এরপরে আসি। এটা গেল পুংগ্যামিটোফাইট। পরাগধানী, গঠন, পরিস্ফুটন, পুরুষ আলোচনা শেষ। এবার আসো ডিম্বকের পরিস্ফুটন। এটা ওইরকমই, আর রিপিট করার দরকার নেই। আমরা একটু ডিম্বকটা দেখি, তারপরে পড়াশোনা করি। আসো। না ভাইয়া, ফারজানা, জননিউক্লিয়াস তৈরির সময় সাইটোপ্লাজমের বিভাজন হয় না, কারণ এখানে কোষের বিভাজন হইতেছে না, হ্যাঁ। এখানে কিন্তু জাস্ট নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, মানে ক্যারিওকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে না। একটা কোষই কিন্তু আছে এখানে, একটা কোষ, শুধু ভেতরে নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে, ভাইয়া। তো সাইটোপ্লাজমের গঠন হচ্ছে না। তো বলতে পারি আমরা পুংগ্যামিটোফাইট তৈরির সময় সাইটোকাইনেসিস হয় না, শুধু ক্যারিওকাইনেসিস হয়। ওকে। তো আসো একটা ডিম্বক দেখো। এই যেটা হচ্ছে একটা ডিম্বক, ওভিউল বলে, স্ট্রাকচার অফ প্ল্যান্ট ওভিউল। কোথায় থাকে এই প্ল্যান্ট ওভিউল? এই যে পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা ফুল দেখতে পাচ্ছো। এই ফুলের, এগুলা হচ্ছে পরাগধানী, এগুলা পুংকেশরের পরাগধানী। এই যে গর্ভাশয়ের ভেতরে ডিম্বক দেখতে পাচ্ছো। এই ডিম্বকটা যদি মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করো ভাইয়া, তাহলে এই ডিম্বকটার স্ট্রাকচার দেখতে পাবা এইরকম। ঠিক আছে? এই ডিম্বকের স্ট্রাকচার দেখতে পাবা ঠিক এইরকম সুন্দর একটা স্ট্রাকচার। তো আসলে এই স্ট্রাকচারটা একটু পর্যবেক্ষণ করি। প্রথমেই এখানে দেখছো ফিউনিকল বলা হচ্ছে, ফিউনিকুলাস। ঠিক আছে? নাড়ি, নাড়ি, যেমন মানুষের বাচ্চা মায়ের সাথে কি দ্বারা যুক্ত থাকে? নাড়ি দ্বারা যুক্ত থাকে। এরকম ডিম্বকও তার গর্ভাশয়ের সাথে নাড়ি দ্বারা যুক্ত থাকে। এই নাড়ি ইকুয়াল টু এই ফিউনিকুলাস, এই ফিউনিকুলাস ইকুয়াল টু এই নাড়ি। ঠিক আছে? আর তোমরা আমাকে একটু বলো তো, আমাদের নাড়িটা আমাদের পেটের যেখানে যুক্ত ছিল, পেটের ওই জায়গাটার নাম কি? নাভি। তো এই জায়গাটার নাম হচ্ছে নাভি। তাই না ভাই? আমাদের যেখানে নাড়ি যুক্ত ছিল ওটাকে বলে নাভি বা হাইলাম। আচ্ছা। তারপরে এই ডিম্বকটা উল্টা হয়ে আছে, এটা সোজাও থাকতে পারে, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিম্বকটা এরকমই বেশি হয়। উল্টা হয়ে আছে কিন্তু এটা মুখ, এটা থাকতে পারে উপরের দিকে, হ্যাঁ। আচ্ছা। তারপরে এই যে স্ট্রাকচারটা দেখছো হলুদের ভেতরে, এই স্ট্রাকচারের নাম হচ্ছে এমব্রায়ো স্যাক, ভ্রূণথলি। ও না, পুরো স্ট্রাকচারটা না ভ্রূণথলি না, এই জায়গাটার নাম হচ্ছে ভ্রূণথলি। আর এই যে কোষগুলা, এগুলার নাম নিউসেলাস। এই কোষগুলো অ্যাকচুয়ালি, এই কোষগুলা নিউসেলাস কি, এটা সুন্দর একটা বাংলা আছে, বাংলাটা খুবই সুন্দর আসলে। ভ্রূণ পোষক টিস্যু, নিউসেলাসকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু। কেন এর নাম ভ্রূণ পোষক টিস্যু? কারণ এই যে এখানে ভ্রূণ তৈরি হবে, এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলির ভেতরে যে ভ্রূণ তৈরি হবে, সে ভ্রূণকে পুষে রাখে এই টিস্যুগুলা।
এই কোষগুলা, এই জন্য এদের নাম ভ্রূণ পোষক টিস্যু বা ইংলিশে নিউসেলাস। ঠিক আছে? ভ্রূণ পোষক টিস্যুর মধ্যে ভ্রূণথলি থাকে, ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু তৈরি হয়। এই হচ্ছে একটা ডিম্বকের গঠন। তোমরা কি আমাকে বলতে পারবা, এটা তো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই যে ডিম্বক, আদি আদি উদ্ভিদ যারা তাদের কিন্তু ডিম্বক ছিল না। ডিম্বকের পরিবর্তে তাদের কি ছিল বলো তো? ডিম্বকের পরিবর্তে ওদের কি ছিল? সাইকাসে ডিম্বকের পরিবর্তে কি ছিল? আর্কিগোনিয়াম। ভেরি গুড, ভেরি গুড, আর্কিগোনিয়াম ছিল। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো আসো আমরা এখন ডিম্বকের পরিস্ফুটন দেখি, এটা আর ডিটেলস পড়বো না। ডিম্বক তৈরি হয় অমরার মধ্যে হতে, এটা একটু পড়তে পারো। হ্যাঁ, তোমরা ওই যে প্লাসেন্টেশন পড়েছো 7 অধ্যায়ে, অমরা বিন্যাস। হ্যাঁ, মার্জিনাল, অক্ষীয়, প্যারাইটাল। তো এই অমরা থেকেই ডিম্বক তৈরি হয়। ডিম্বকের ভেতরে আবার ওই আগের মতোই নিউসেলাস টিস্যু আছে। দেখো আমি তোমাকে একটু আগে বললাম নিউসেলাস টিস্যু থাকে। হ্যাঁ, ডিম্বকের এখানেও মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র থাকে। ওইখানে কি বলে তোমার জার্ম পোর ছিল, পরাগ রন্ধ্র বা রেণু রন্ধ্র বা জনন ছিদ্র। এখানে এটা মাইক্রোপাইল। তাহলে পরাগ রেণুতে যে ছিদ্র থাকে ওটাকে বলা হয় জার্ম পোর। এই যে জনন ছিদ্র বা রেণু রন্ধ্র বা জার্ম পোর, এই জায়গাটা জার্ম পোর। আর ডিম্বকে যে ছিদ্র থাকে ওটাকে বলে মাইক্রোপাইল। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। ঠিক আছে। পরবর্তীতে এই যে দেখো ডিম্বকের ভেতরেও আর্কিস্পোরিয়াল কোষ থাকে, ঠিক পুরুষ উদ্ভিদের মতো। সেটা দেয়াল কোষ তৈরি করে, প্রাথমিক জনন কোষ তৈরি করে। হ্যাঁ, সেই প্রাথমিক জনন কোষ থেকে স্ত্রীণু মাতৃকোষ তৈরি হয়, সেটা মায়োসিসের মাধ্যমে স্ত্রীণু তৈরি করে একটা। শুক্রাণু অনেক তৈরি হয়, কিন্তু এখানে ডিম্বাণু একটাই তৈরি হবে। হ্যাঁ, এক একটা ডিম্বকে একটা ডিম্বাণুই তৈরি হবে। আচ্ছা, তো স্ত্রী রেণু একটা কর্মক্ষম থাকে, বাকি তিনটা নষ্ট হয়ে যায়। পরে এই একটা স্ত্রী রেণু থেকে আবার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা কর্মক্ষম থাকে। এরপর আসলে ডিম্বকের গঠনটা এটা একটু পড়তে হবে। তো ডিম্বক নাড়ি তোমাদেরকে প্রথমে বললাম যে ফিউনিকুলাস, এই যে স্ট্রাকচারটা ডিম্বক নাড়ি, যেটার সাথে এই ডিম্বকটা উদ্ভিদের সাথে আটকানো থাকে। ঠিক আছে। এরপরে হচ্ছে ডিম্বক নাভি বা হাইলাম। নাড়ি যে জায়গাতে যুক্ত থাকে এই জায়গাটার নাম ডিম্বক নাভি, এই জায়গাটা। হ্যাঁ। এরপর নিউসেলাস, বাংলায় ভ্রূণ পোষক টিস্যু। এই যে এই কালারের টিস্যু গুলা, এই জায়গার টিস্যু গুলা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ডিম্বক ত্বক, ডিম্বকের বাইরে ত্বক আছে, ডিম্বক ত্বক। ডিম্বক রন্ধ্র, ইংলিশে মাইক্রোপাইল। ডিম্বক মূল ক্যালাজা, এটা ক্যালাজা বলে, ডিম্বক মূলও বলে। এটা ডিম্বক মূল কি, যেখানে নাড়ি যুক্ত আছে ওইটাই আসলে ডিম্বক মূল। এই যে দেখো, এটা নাড়ি, এটা নাভি, এবং নাভি যে জায়গাতে থাকে এটাই হচ্ছে ডিম্বক মূল। তো ডিম্বকের গোড়া, ডিম্বক মূল বলতে পারো এটা, ক্যালাজা। তো এটা যেহেতু সোজা ডিম্বক তাই এর ক্যালাজা এই দিকে, কিন্তু এটা যেহেতু বাঁকা হয়ে আছে তাই এর ক্যালাজা এইখানে হয়, বুঝছো? হ্যাঁ, এটা অধোমুখী ডিম্বক, অধোমুখী ডিম্বকের ক্যালাজা থাকবে উপরের দিকে, ডিম্বক মূলটা থাকবে উপরের দিকে। ছবি দেখো, এই যে ডিম্বক মূল এইখানে। এটা সোজা হলে উপরের দিকে হলে নিচেই থাকতো। তাহলে ডিম্বকের গঠনে আমরা কি পাচ্ছি আবার একটু বলি। ডিম্বক নাড়ি পাচ্ছি বা ফিউনিকুলাস, তারপরে ডিম্বক নাভি পাচ্ছি বা হাইলাম, তারপরে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস, এই নামগুলো মনে রাখবো একটু। ডিম্বক ত্বক বা ইন্টেগুমেন্ট, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল, ডিম্বক মূল বা ক্যালাজা, ভ্রূণথলি বা এমব্রায়োস্থাক, এই যে ভ্রূণথলি। রঙিন করে দিলাম যে গঠনটা, এটার নাম হলো ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে পরে আবার কিছু জিনিস তৈরি হবে। ভ্রূণথলির 3টা পার্ট: গর্ভযন্ত্র, প্রতিপাদক কোষ, সেকেন্ডারি কোষ। আসো ভ্রূণথলি দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। আমরা
তো দেখো, এই যে স্ত্রী রেণু মাতৃকোষ ডিপ্লয়েড, সেখান থেকে মায়োসিস হয়ে চারটা স্ত্রী রেণু তৈরি হলো, তিনটা নষ্ট হয়ে একটা স্ত্রী রেণু থাকবে। সেই স্ত্রী রেণুটা এবার পরিস্ফুটিত হবে, এটাই পুংগামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন। কিভাবে ভাইয়া? দেখো, এই যে হ্যাপ্লয়েড অবস্থা শুরু হলো যেহেতু, হ্যাঁ, এই হ্যাপ্লয়েড অবস্থা থেকেই স্ত্রী গ্যামিট। এই স্ত্রী গ্যামিটে দেখো, এই যে হলো কর্মক্ষম স্ত্রী রেণু, এটা আবার এটার ভেতরে মাইটোসিস হয়ে একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস হবে, আবার মাইটোসিস হয়ে দুটা থেকে চারটা, আবার মাইটোসিস হয়ে চারটা থেকে আটটা নিউক্লিয়াস হবে। তাহলে তিনবার মাইটোসিস হবে, একবার, দুইবার, তিনবার। তাহলে একটা নিউক্লিয়াস তিনবার মাইটোসিস করলে আটটা নিউক্লিয়াস তৈরি করবে। সে আটটা নিউক্লিয়াসের মধ্যে তিনটা একদিকে, তিনটা আরেক দিকে, দুইটা মাঝখানে এসে সজ্জিত হবে। এমনি এমনি সজ্জিত হবে না, ওই একদিকের তিনটা নিউক্লিয়াসকে বলা হয় প্রতিপাদক কোষ, আরেক দিকের তিনটার মধ্যে মাঝখানেরটা ডিম্বাণু, আর দুই পাশে দুটো হলো সহকারী কোষ, আর মাঝের দুইটা এদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। তো আমরা এটা এভাবে বলি যে 8 জনের মধ্যে রানী নির্বাচন হবে, রানী। তো 8 জনের মধ্যে সাইজে যে সবার বড়, সেই হয়েছে রানী। তো রানীর জন্য দুটা ওর সহকারী আছে যারা ওকে যত্ন আত্তি করবে, এই হলো দুটো সহকারী, রানীর দুটো সহকারী। এবং রানী ও হইছে, এই জন্য 3 জন প্রতিবাদী হয়ে গেছে, বিরোধী দল। এটা প্রধানমন্ত্রী, এটা বিরোধী দল। বিরোধী দল, 3টা সদস্যওয়ালা বিরোধী দল, ঠিক আছে? এদেরকে বলা হয় প্রতিপাদক কোষ, প্রতিবাদী কোষ বলি আমরা, প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল ইংলিশে। আর এই হলো ডিম্বাণু, যে সবচেয়ে ভাইটাল, আর তার সহকারী কোষ দুইটা। আর মাঝখানে আমরা হচ্ছে এটা আমপাবলিক, 2 জন। ঠিক আছে? বিরোধী দল আর সরকারি দলের মাঝে থাকা আমপাবলিক, সেকেন্ডারি নিউক্লিয়াস। এভাবে ভ্রূণথলি গঠিত, এটা পূর্ণাঙ্গ ভ্রূণথলি। তোমাদের কি মনে পড়ে 9-10-এ এটা অনেক আসতো তোমাদের? এটা তোমাদের 9-10-এ ছিল? তোমাদের কি শর্ট সিলেবাস ছিল 9-10-এ? এবং ইনফ্যাক্ট এটা যখন এইচএসসি তে ছিল, তখন এটা এইচএসসি তে আসতো। হ্যাঁ, তোমরা আমরা যখন নগ্নবীজি আবৃতবীজি পড়াইছি, যেমন বলছি যে মালভেসি পোয়াসি থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য বা মালভেসি গোত্রের গুরুত্ব, পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য বা পোয়াসি গোত্রের গুরুত্ব, এইটা যেমন আসবে, এই অধ্যায় থেকে এটা আসবে, এটা বলা যেত, এটাই আসে। কিন্তু দুর্ভাগ্য যে 20 সালের পর থেকে এইটা আর শর্ট সিলেবাসে নাই, এই আগামী বছরেও নাই। কষ্ট লাগে, বুঝছো? খুব সহজ একটা টপিক ছিল এটা রিটেনের জন্য। তো এভাবে ভ্রূণথলি তৈরি হয়, এটা তোমরা আগেও পড়েছো। তো আমরা আসো এটাতে আগেই। তাহলে ভ্রূণথলির ভেতরে 3টা পার্ট আছে, এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। হ্যাঁ, এই গর্ভযন্ত্রের মধ্যে একটা হলো ডিম্বাণু আর দুইটা হলো সহকারী কোষ, এগুলোর ইংলিশ হলো সিনার্জিড। তাহলে গর্ভযন্ত্র 3টা কোষ দিয়ে তৈরি হয়, মাঝের কোষটা ডিম্বাণু আর দুই পাশে দুটা কোষ হলো সহকারী বা সাইনার্জিড। প্রতিপাদক কোষ, এরা অপোজিট দিকে 3টা বিশেষ কোষ, আর সেকেন্ডারি নিউক্লিয়াস মাঝখানে থাকা দুইটা নিউক্লিয়াস। এটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, কারণ 2 জন মিলে এটা ডিপ্লয়েড অবস্থা তৈরি করে। হ্যাঁ, তো এইখানে আমরা আরেকটু পড়বো ভাইয়া, বিভিন্ন প্রকার ডিম্বক। কয়েক ধরনের ডিম্বক আছে, ঊর্ধ্বমুখী, অধোমুখী বা নিম্নমুখী, ইংলিশ গুলা লাগবে না, পার্শ্বমুখী আর বক্রমুখী। এবং এই ডিম্বকগুলার উদাহরণ পড়তে হবে। যেমন ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ হলো বিষকাঁঠালি বা পানিমরিচ, গোলমরিচ এবং পান। বিষকাঁঠালি বা পানিমরিচ, তোমরা এটা দেখেছো? বিষকাঁঠালি, ছোটবেলায় তোমরা কি হচ্ছে কেঁচো দিয়ে বড়শিতে মাছ ধরছো? তো কেঁচো দিয়ে বড়শিতে মাছ ধরার সময় তো মাটি খুঁড়ে কেঁচো বের করতে হয়, তাই না? তো মাটি খুঁড়ে কেঁচো বের করার চেয়ে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতাম, এই বিষ কাঠালি। কেমনে বলি, এর পাতাটা কিন্তু ঝাঁঝালো পাতা। তো ভেজা স্যাঁতসেঁতে মাটি, যেখানে কেঁচো থাকে বেশি, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে একটু পরিত্যক্ত জায়গার দিকে হচ্ছে যাই আমরা, ভেজা স্যাঁতসেঁতে, ওইখানে
কেঁচোর বাসা বোঝা যায়। কেঁচো ঢুকে যেখানে থাকে তার উপরে ছোট ছোট গুটি গুটি মাটি থাকে। ওরা গর্ত খুঁড়ে খুঁড়ে ওই মাটিগুলো উপরে বের করে দিয়ে নিচে সুড়ঙ্গ তৈরি করে। তো আমরা এই বিষ কাঁঠালির পাতা ছিঁড়ে নিয়ে যেতাম, ওই মাটির উপরে ফেলে পা দিয়ে ঘষতাম, পা দিয়ে একদম পিষে দিতাম, দিয়ে এটার উপর পানি ঢেলে দিতাম। তাহলে কি হইতো, এই ঝাঁঝালো পাতার রস ওই গর্ত দিয়ে ঢুকে যেত, আর এইটা সহ্য করতে না পেরে কেঁচোগুলা বের হয়ে আসতো। ব্যাপারটা একটু অমানবিক মনে হতেছে এখন, বাট তখন মনে হইতো না, তখন খুব সহজে এভাবে কেঁচো বের হয়ে আসতো। ওটা দিয়ে তখন মাছ ধরতাম, বুঝছো? তো এই বিষ কাঁঠালি বা এই যে গাছটা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, এটার ঊর্ধ্বমুখী ডিম্বক আছে ভাই, হ্যাঁ। পানি মরিচও বলে, কারণ এটা পানি দিলে এটা ঝাঁঝালো হয় আর কি। এছাড়াও গোলমরিচ আর পান, এটা আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি ঊর্ধ্বে 20 পান। তোমরা ছোট করে ছন্দটা লিখে রাখো। পাগলের 20 পান, এটা ছিল ঊর্ধ্বে পাগলের 20 পান। ঊর্ধ্বেতে ঊর্ধ্বমুখী, পাগলতে হচ্ছে পানি মরিচ, বিষতে বিষ কাঁঠালি, পানতে পান। গতে হলো গোলমরিচ, হ্যাঁ। পাতে পানি মরিচ, গতে গোলমরিচ, বিষতে বিষ কাঁঠালি, পানতে পান। ঊর্ধ্বে পাগলের 20 পান, এটা দিয়ে মনে রাখবা ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ হলো পাতে পানি মরিচ, গতে গোলমরিচ, বিষতে বিষ কাঁঠালি, পানতে পান। ঠিক আছে। Okay. এরপরে আসো অধোমুখী বা নিম্নমুখী শিম, রেড়ি, ছোলা। তো তোমরা কি বলতে পারবে এগুলো কি জাতীয় ফলের উদাহরণ? শিম, রেড়ি, ছোলা, এগুলো কি ধরনের ফল, দেখি ট্রাই করো তো। এগুলো হচ্ছে লিগিউম ফল। লিগিউম, হ্যাঁ, গুড, ভেরি গুড হ্যাঁ। লিগিউম ফল, এবং এদের অমরা বিন্যাস কেমন কেউ বলতে পারবা? শিম, ছোলা, রেড়ি, এদের অমরা বিন্যাস কেমন? অমরা বিন্যাস, শিমের অমরা বিন্যাস বলো। শিম দেখছো তোমরা সবাই, সিমের মধ্যে বীজগুলা কিভাবে থাকে? মনে করা ট্রাই করে, এভাবে থাকে না? এটা একটা কি বরাবর, মার্জিন বরাবর। তাহলে সিমের অমরা বিন্যাস মার্জিনাল। ঠিক আছে, সিমের অমরা বিন্যাস হচ্ছে ভাই মার্জিনাল। আর এদের ফুল হচ্ছে, ফুলের ডিস্ট্রিবিউশন হচ্ছে ভ্যাক্সিলারি। আচ্ছা, তো এগুলো একসাথে মনে রাখবা। ওকে। পার্শ্বমুখী, খুদিপানা, পপি বা আফিম। তোমরা পপি সম্পর্কে কি জানো বলো তো, আফিম সম্পর্কে কি জানো, এটা কি? পার্শ্বমুখী উদাহরণটা ছন্দ দিয়ে মনে রাখবা ক্ষুদ্র পাপ। ক্ষুদ্রতে ক্ষুদিপানা, পাত, পাতে পার্শ্বমুখী, আর পতে পপি। ক্ষুদিপানা পার্শ্বমুখীর উদাহরণ, আর পপি মাদক তৈরি করে, হ্যাঁ, নেশাজাতীয় পদার্থ। এই আফিমের কি থেকে এই মাদকটা তৈরি হয় জানো? পপি ফ্লাওয়ার। এটা কিন্তু আফগানিস্তানে চাষ হয়। এবং পপি ফুল মানে খুবই সুন্দর একটা ফুল, দেখো, পপি ফুল লাল টকটকে কালার, তাই না? খুবই সুন্দর। তো এই পপি ফুলের ফল হয়, এই ফলটা হচ্ছে একটু সবুজ রঙের হয় যখন কচি অবস্থায় থাকে। এখানে এই যে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পপি ফুল, এটা হচ্ছে পপি ফল। এই ফলগুলো যখন কাঁচা আছে না, তখন এই ফলের গা ধারালো ব্লেড দিয়ে কেটে কেটে দেওয়া হয়। এই ফলের গা কেটে দিলে এটা থেকে আঠা বের হয়, সেই আঠাটা শুকায়, সেই আঠাটা কালেক্ট করা হয়। এই দেখো কেটে দিয়েছে, এটাই সিস্টেম। এবং আরেকটা মজার ব্যাপার কি জানো, এই যে পপি ফলের গা কেটে দেওয়া হয়েছে, আঠা বের হচ্ছে, এটা শুকাচ্ছে, এটা পরে কালেক্ট করা হবে। কালেক্ট করার আগে এই আঠাগুলা টিয়া পাখি এসে খায়, টিয়া পাখি খেয়ে মাতলামি করে।
নেশা জাতীয় দ্রব্য তো এমন জিনিস যেটা মানুষ বা প্রাণী যেই হোক না কেন খাইলে ওটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তো সামহাও মনে হয় কোনো টিয়া পাখি কোনোদিন এসে এই আঠা খাইছিল, আরেকটু খাইছে, আরেকটু খাইছে, ওর নেশা হয়ে গেছে। এবং ওই বেটা তো নেশা করে করেই, ও আরো অন্য দল, আদার্স যে মেম্বার ওদেরকেও নিয়ে এসে নেশা করায়। নেশা করে সবগুলা এই ক্ষেতের মধ্যে উল্টা হয়ে পড়ে থাকে 2-3 ঘন্টা। তারপর নেশা কেটে গেলে আবার উড়ে চলে যায়। মজার না জিনিসটা? আমি এটা একটা ডকুমেন্টারি দেখছিলাম। হ্যাঁ, টিয়া পাখি ঝাঁক বেঁধে বেঁধে এসে এই আঠা খাইতেছে, খেয়ে মাতলামি করতেছে। হ্যাঁ, উল্টা পাল্টা হাঁটাহাঁটি করতেছে, পড়ে চিত হয়ে কাত হয়ে আছে। বাঙালি হইলে এমন ধাওয়া দিত, আর জীবনেও এই দিকে পা বাড়াইতো না। আচ্ছা, তো যাই হোক, এই হলো পার্শ্বমুখী খুদিপানা, পপি, আফিম, এগুলো হচ্ছে পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ। এরপর হচ্ছে বক্রমুখী, এটা হচ্ছে সরিষা আর কালকাসুন্দা। হুম, তো এই চারটা ডিম্বকের প্রকারভেদ, এগুলোর নাম পরীক্ষায় আসে, মুখস্থ করবা ভালো করে। হুম, ঠিক আছে, এরপর আসো স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, এটা পড়েই শেষ করব। স্ত্রী গ্যামেটোফাইটের তাহলে প্রথম কোষের নাম স্ত্রী রেণু। ওইখানে যেমন ছিল পরাগ রেণু, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ স্ত্রী রেণু, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই স্ত্রী রেণু কিন্তু অঙ্কুরিত হয়ে এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি তৈরি করবে। হুম, তো স্ত্রী গ্যামেটোফাইট এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি নামেও পরিচিত। এই ভ্রূণথলি 3 রকমের হয়: মনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক। কেন? কারণ এই একটা স্ত্রীণু থেকে ভ্রূণথলি তৈরি হলো এটা মনোস্পোরিক ভ্রূণথলি, দুটা স্ত্রীণু থেকে ভ্রূণথলি তৈরি হলো এটা বাইস্পোরিক ভ্রূণথলি, আর চারটা থেকে তৈরি হলে ওটা হলো টেট্রাস্পোরিক ভ্রূণথলি। হ্যাঁ, তো বাইস্পোরিকের নাম দেওয়া আছে অ্যালিয়াম টাইপের, এই নামে পরিচিত। টেট্রাস্পোরিকে তাহলে চারটা স্ত্রীণু থাকবে, আর চারটা স্ত্রীণু থেকে 16টা নিউক্লিয়াস হবে। আচ্ছা, ঠিক আছে, চারটা স্ত্রীণু থেকে 16টা নিউক্লিয়াস হবে। হ্যাঁ, তো এগুলো অনেক রকমের হতে পারে, এগুলো বেশ জটিল, ওগুলো আমাদের বই আলোচনা করা নাই। শতকরা 75টা উদ্ভিদেই মনোস্পোরিক ভ্রূণথলি তৈরি হয়, মানে এই যেটা আমরা আমরা ছবিটা দেখলাম এই পরের পেজে, এই রকমের ঘটনাটাই 75 ভাগ উদ্ভিদে ঘটে, বাকি 25 ভাগে বাইস্পোরিক বা টেট্রাস্পোরিক ঘটতে পারে। ঠিক আছে। আচ্ছা, বাইস্পোরিক যেমন অ্যালিয়াম টাইপ, মনোস্পোরিককে পলিগোনাম টাইপও বলা হয়। Okay, যাই হোক, এটা শেষ। স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি, এটা আমরা রিডিং পড়বো না, কারণ এটা আমরা এখান থেকে ছবি দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এবং ছবির গঠনের আর কিছু বর্ণনা আছে, যেমন এই যে এই তিনজনকে একসাথে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র বলে কিন্তু। হ্যাঁ, গর্ভযন্ত্রের সদস্য দুইটা, একটা হচ্ছে ডিম্বাণু, একটা হলো সহকারী কোষ। ডিম্বাণু একটা, সহকারী কোষ দুইটা। তাহলে এরা এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র নামে পরিচিত। ডিম্বাণু যন্ত্রে কি থাকে? একটা বড় নিউক্লিয়াস, যেটা এগ বা ওভাম বা উস্ফিয়ার, অনেকগুলা নাম। হ্যাঁ, ডিম্বাণু বলতে পারো, ওভাম বলতে পারো, এগ বলতে পারো, উস্ফিয়ার বলতে পারো, স্ত্রী গামিটও বলতে পারো, ওরে বাবারে। আর বাকি দুইটা দুই পাশে ওরা হলো সিনার্জিড বা সাহায্যকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ, ওরা ডিম্বাণুর খেয়াল রাখে। আর অপোজিট দিকে যে তিনজন, ওরা হলো প্রতিপাদ্য নিউক্লিয়াস বা প্রতিপাদক কোষ, ইংলিশে অ্যান্টিপোডাল সেল। আচ্ছা, ভ্রূণথলি এবং এতে অবস্থিত কি কি আছে: ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ্য নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এরা এরা হলো সবাই মিলে স্ত্রী গ্যামেটোফাইট। ঠিক আছে, তাহলে ওখানে পড়লাম পুং গ্যামেটোফাইট, এখানে স্ত্রী গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইটের সদস্য কে ছিল? পরাগরেণু। পরাগরেণু অঙ্কুরিত হলে আহ, নালিকা নিউক্লিয়াস, পোলেন টিউব, পোলেন টিউবের ভেতরে থাকা জনন নিউক্লিয়াস, আর জনন নিউক্লিয়াস থেকে তৈরি হয় দুটো শুক্রাণু, এরা ছিল পুং গ্যামেটোফাইটের সদস্য। আর এখানে ডিম্বাণু, ভ্রূণথলি এবং ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ্য নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, এরা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের সদস্য। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্তই পড়া থাকলো। নেক্সট দিন আমরা নিষেক পড়বো, এবং তারপরে বাকি যা আছে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, 1 ঘন্টায় পড়ো, বেশি না। তো আগামী ক্লাস তো হচ্ছে শুক্রবারে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা চলছে মনে হয়, ব্রাইভাইটা টেরিটোফাইটা অধ্যায়টার পরীক্ষা দিয়েছো? না দিলে একটু দিয়ে নিও।
হ্যাঁ, একটু পড়ে ফেলো। ভবিষ্যতে যে কি পরিমাণ কাজে লাগবে, এখন এমনিতেও তোমরা খুব বেশি পড়াশোনা আহ, করছো না মনে হয়। তো পরীক্ষা পারপজে একটু পড়ো, এই যে পরীক্ষাটা আছে এটা পড়ো, হ্যাঁ। ঠিক আছে ভাইপুরা, আজকে এখানে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ডায়াসাইটিক কোন উদ্ভিদে পাওয়া যায়? ডায়াসাইটিক তো এখানে নাই ভাইয়া। ডায়াসাইটিক জিনিসটা তো অন্য জিনিস। পত্ররন্ধ্রের উপর ভিত্তি করে প্রকারভেদ, তাই না? ও, রিটেন স্টার আসছিল। তাহলে এগুলো এই ধরো আহ আব্দুল আলিম স্যারের বই থেকে দিচ্ছে, দাও আমি দেখে বলি। রিটেন স্টারের কোশ্চেন ভাই অনেক কঠিন করে, এটা ইচ্ছা করেই করে। কারণ দেশব্যাপী প্রায় 50-60 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। 50-60 হাজার না হলেও 50 হাজার তো দেয়। তো কঠিন না করলে দেখা যাবে 100-তে 100 পেয়ে গেছে 10 জন, 20 জন, 30 জন। তো এটা একটা অপমানজনক ব্যাপার না? আব্দুল আলিম স্যারের বইয়ে ওই যে অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক আছে না? হ্যাঁ। ডায়াসাইটিকের উদাহরণ কি দেওয়া ছিল? চিরতা, কলসি, এসব উদ্ভিদ। কি দেওয়া ছিল ফারজানা অপশনে? পত্ররন্ধ্রে যদি দুটো রক্ষীকোষ সমকোণে থাকে তাহলে ওটা হচ্ছে ডায়াসাইটিক, আর যদি প্যারালালি থাকে তাহলে হচ্ছে প্যারাসাইটিক, তাই না? প্যারাসাইটিকের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে রঙ্গন, ডায়াসাইটিকের উদাহরণ চিরতা আর কলসি। আচ্ছা, অপশন সব মনে নাই। কোশ্চেন তো আমার কাছে আছে, প্রিন্ট কপি অবশ্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অন্য শোনো, আমি বলি হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি আজমল স্যারের বইটা ভালো করে পড়ো। তোমরা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলোও পড়তেছো, ইটস এনাফ। এখন যদি আব্দুল আলিমের বই পড়তে যাও তাহলে তোমার শর্ট সিলেবাসের পড়া ব্যাহত হবে এবং এইচএসসি হুমকির মুখে পড়বে, হ্যাঁ। তো এইচএসসিটা ভালো করে দাও, এরপরে যে 3 মাস সময় পাবা, সেই 3 মাস তোমাকে তো আর শর্ট সিলেবাসের চ্যাপ্টার তখন হাতড়াইতে হবে না আশা করা যায়। শর্ট সিলেবাস এইচএসসির আগে একদম তুলোধনা করে ফেলো, বারবার রিভিশন দাও, বারবার পড়ো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ঠিক আছে? এরপরে অ্যাডমিশনের সময় শর্ট সিলেবাসের অধ্যায়গুলো যখন আসবে তখন যেন তুমি একটু রিল্যাক্স ফিল করো, যে যাক বাবা কালকে শর্ট সিলেবাসের ক্লাস, ওইটা তো আমার পড়াই আছে, এই রকম ফিল যেন তোমার মধ্যে হয়। তাহলে তখন তুমি তুমি কি করবা? কলেজ, কোচিং এর সবাই শর্ট সিলেবাসের আজমল স্যারের বই পড়বে, হাসান স্যারের বই পড়বে। তুমি তো হাসান স্যারের বই পড়েই ফেলছো, তুমি পড়বা তখন আব্দুল আলিম স্যারের বই, বুঝছো? মাজদামের বই, আজিবুর স্যারের বই, তখন তুমি এগুলো পড়বা এক্সট্রা ইনফরমেশন। কারণ শর্ট সিলেবাসে এই যা আছে তোমার হাসান স্যারের বই, সেটা তোমার পড়া হয়ে গেছে আগেই, ওইটা নিয়ে আর টেনশনের কিছু নেই এরকম, ঠিক আছে? যেমন আমি একটা ক্লাসের কথা বলি, একটা ক্লাস সিলেবাস হচ্ছে আহ উদ্ভিদ সারিতত্ত্ব একদিনে আছে, একটা ক্লাস। তোমাদের B5 লেকচার উদ্ভিদ সারিতত্ত্ব একদিনে পড়ানো হবে। এখন উদ্ভিদ সারিতত্ত্ব পড়ানোর পর ধরো আমি তোমাদেরকে রুটিনটা আরেকটু রিমাইন্ড করে দিই ভাই। ধরো আজকে, আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তোমাদের অবশ্য শনি সোম বুধ ক্লাস হয় মেয়েদের আমাদের ঢাকা রেটিনায়। ধরো শনিবার সকাল 10টা থেকে 10টা 30 পর্যন্ত আগের দিনের ক্লাসের উপর পরীক্ষা হয়। 10টা 30-এ ক্লাস শুরু হয়ে 12টা 30 পর্যন্ত ক্লাস চলবে, 2 ঘন্টা। এই 2 ঘন্টা ক্লাসে উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টারটা পড়ায় দেওয়া হবে। কি পড়াবে? শুধু যা পড়তে হয় সেটাই পড়াবে। যা পড়া মানে যা মনে রাখাটা কঠিন হয়তো বা সহজ করে মনে রাখার উপায় বলে দেবে, হ্যাঁ। এর বাইরে তো কিছু করা পসিবল না। তোমাদেরকে উদ্ভিদ সারিতত্ত্ব পড়ানোর জন্য আমরা 6টা 7টা ক্লাস নিছি, 14 ঘন্টা 15 ঘন্টা পড়াইছি। অন্যরাও তাই পড়ায় একাডেমিকে। কিন্তু এই চ্যাপ্টার ওই অ্যাডমিশনের সময় 2 ঘন্টায় শেষ হবে। তো তুমি যদি এক্সপেক্ট করো যে আজকে আমি উদ্ভিদ সারিতত্ত্ব শিখবো, তাহলে এটা বোকামি। এটা বোকামি এবং এটা বলদামি। যে এক্সপেক্ট করবে যে কোচিং এ এসে তাকে 2 ঘন্টা উদ্ভিদ সারিতত্ত্ব আগাগোড়া শেখায় দেওয়া হবে, সে অনেক বড় ভুলের মধ্যে আছে। সে শুধু ওই দিন এই গাইডলাইনই পাবে যে খনিজ লবণ পরিশোষণ থেকে কি আসছে, কিভাবে মনে রাখবো, প্রস্বাদন থেকে কি পড়তে হবে, সালোকসংশ্লেষণ থেকে কি পড়তে হবে, শ্বসন থেকে কি পড়তে হবে,
2 ঘন্টা এইটুকুই? এই সময় তো নাই ভাইয়া। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা নেক্সট প্ল্যানে যাই। তুমি 12টা 30-এ ক্লাস শেষ করলা, 10টার ব্যাচে যারা তারা 12টা 30-এ ক্লাস শেষ করবে। বাসায় যেতে 1টা 30 বাজা কথা, 1 ঘন্টা ধরো গেল তোমার বাসায় যেতে। 2টার মধ্যে তুমি গোসল করে নামাজ পড়লা, 3টার মধ্যে তুমি খাওয়া দাওয়া করে পড়তে বসবা। বুঝছো? তুমি যদি 10টার স্টুডেন্ট হও, 10টার ব্যাচের স্টুডেন্ট, তাহলে আমি চাই তুমি দুপুর 3টার মধ্যে পড়তে বসো। দুপুর 3টা থেকে বিকেল 5টা বা 6টা, এই সময়ের মধ্যে তুমি ইংলিশ বা জিকে, তোমার প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে ইংলিশ সাধারণ জ্ঞানের টপিক থাকবে। ধরো ইংলিশের প্রিপোজিশন টু ABCDE, এই 5টা অল্প করে দেওয়া আছে। এখান থেকে পরের দিনে 5 মার্কের পরীক্ষা হবে, 5 মার্ক থাকবে এখান থেকে। তো ইংলিশটা তুমি 3 ঘন্টায় শেষ করে ফেলো। যেহেতু এগুলো নতুন পড়া তোমাদের জন্য, আমি আগে ইংলিশই পড়তাম, যে এই ঝামেলাটাকে শেষ করি। 2 সাথে তো আমার পড়া আছে। এরপরে সন্ধ্যা 7টা থেকে ধরো 10টা পর্যন্ত জিকে পড়ো। আরে জিকে ইংলিশ একদম খেয়ে ফেলবা এই 3 ঘন্টার মধ্যে। এত সময় লাগে? 1 ঘন্টা পড়লেই এনাফ। এর মধ্যে ধরো তুমি নামাজ পড়ছো আধা ঘন্টা, ইংলিশ জিকে শেষ। এবার 10টা থেকে 12টা পর্যন্ত উদ্ভিদ সাহিত্য তো পড়া শুরু করো। 2 ঘন্টায় তুমি কতখানি রিভিশন দিতে পারবা? আই থিংক লবণ পরিশোষণ, প্রচ্ছেদন, এটা রিভিশন দেওয়া পসিবল 2 ঘন্টায়। এখন তো আর রিটেনের কোনো কোশ্চেন নেই, শুধু MCQ। তো 12টার দিকে ঘুমাই গেলা, পরের দিন সকালে উঠলা, নামাজ পড়লা, তোমার যেটা কাজ সেটা করলা। 7টার দিকে ধরো পড়তে বসলা, 7টা থেকে 10টা পর্যন্ত একটানা পড়বা, মাঝে আধা ঘন্টা খাবা, ওটাই রেস্ট ওটাই খাওয়া। এই 2.5 ঘন্টায় আশা করি তুমি সালোক সংশ্লেষণ শেষ করে ফেলতে পারবা। তাহলে খনিজ লবণ পরিশোষণ হলো, প্রচ্ছেদন হলো, সালোক সংশ্লেষণ হলো, থাকলো বাকি শ্বসন। 10টার দিকে একটু রেস্ট নাও, 12টা 1টা পর্যন্ত শ্বসন শেষ করে ফেলো। তো দেখো পরের দিন দুপুর 1টার মধ্যে তোমার পড়া শেষ। যদি কারো ভালো করে পড়া থাকে তাহলে এভাবে শেষ হয়ে যাবে। এই 1টার পরে তুমি কি করবা? অনেক পড়া আছে ভাইয়া। অন্য বইয়ের পড়া পড়ো, এখন অন্য বই বের করো, আব্দুল আলিম স্যারের বোটানি বইটা বের করো, ডাইজেস্ট বের করো। আমাদের তো ডাইজেস্ট দেওয়া থাকবে, তোমরা নতুন ডাইজেস্ট পাবা। বা আজিবুর স্যারের বই বের করো, এবার রিডিং পড়া শুরু করো। যে লাইনটা হাসান স্যারে নাই সেই লাইনটা তো তুমি খুঁজে পাবাই। তুমি পড়েছো, তুমি জানো যে এই লাইনটা হাসান স্যারে নাই, ওটা দাগাও, ওটা পড়ো, ওটা শিখো। ঠিক আছে? এভাবে এই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত তুমি এই পুরাতন, পুরাতন না, অন্য বইয়ের পড়াগুলো একটু অ্যানালাইসিস করো। করে রাতের বেলা তুমি আবার রিভিশন দাও। ওই যে ইংলিশ পড়ছো, জিকে পড়ছো গতকাল, ওগুলো একটু আধা ঘন্টা করে রিভিশন দাও। এবার রেটিনা প্র্যাকটিস গাইড আছে, প্র্যাকটিস গাইডে প্র্যাকটিস করো, MCQ প্র্যাকটিস করো। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, LMS, তোমরা খানিক সময় পরীক্ষা দিয়েছিলে LMS এ, তাই না? একটা ওয়েবসাইট আমাদের। ধরো তুমি উদ্ভিদ সারি তত্ত্ব পড়া শেষ, ভাই আমি তো কমপ্লিট প্রিপারেশন নিচ্ছি, ইংলিশ পড়ছি, সাধারণ জ্ঞান পড়ছি, উদ্ভিদ সারি তত্ত্ব পড়ছি। এখন তুমি LMS এ ঢুকে একটা প্র্যাকটিস এক্সাম দিতে পারবা 50 মার্কের। যেরকম এক্সাম তোমার আগামীকাল হবে, শনিবারের ক্লাসের পরীক্ষা হবে সোমবার। ঠিক আছে? শনিবার, সোমবার। তো আমাদের রবিবার দুপুর 1টায় পড়া শেষ হয়ে গেছে, রবিবার বিকেল সন্ধ্যা পর্যন্ত আমরা অন্য বইয়ের পড়া পড়ছি। রবিবার রাতে আমরা পুরাতন পড়া রিভিশন দিয়ে LMS এ একটা প্র্যাকটিস এক্সাম দিয়ে ঘুমাবো। সোমবারে সকালে তোমার ব্যাচ 10টায়। সকালে চাইলে কোনো পড়া যদি অ্যাক্সিডেন্টালি বাকিও থাকে, তাহলে সকালে উঠে সেটা পড়ে তারপরে সোমবার 10টায় পরীক্ষা দিতে আসো। অনেক সুন্দর করে এই রুটিন গোছানো পসিবল যদি একটা স্টুডেন্ট অ্যাটেন্টিভ হয়, যদি আগের পড়া থাকে। এখন কি হবে জানো? আমরা যে ক্লাসে 60 জনকে পড়াই, 50 জন একটা ক্লাসরুমে নর্মালি 50 জন থাকে। এই 50 জনের 5 জনের এই এই উদ্ভিদ তত্ত্ব অধ্যায়টা ভালো করে পড়া আছে, এটা সে ওই দুপুর 1টার মধ্যে শেষ করতে পারছে। বাকি 45 জন এই সব হচ্ছে ফাঁকিবাজ। এগুলা এসে কান্নাকাটি করবে যে ভাইয়া এতগুলা পড়াইছেন আপনারা, একদিনে এই উদ্ভিদ তত্ত্ব পড়া শেষ করা সম্ভব? ভাই আপনি বলেন। মনে মনে চাই পিটাই ধরে। সম্ভব না মানে? এটা কি তোমার জীবনে প্রথমবার পড়তে বলতেছি যে তুমি বলতেছো সম্ভব না? তুমি এইটা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো, তুমি টেস্ট দিছো, তুমি HSC দিছো, তুমি এখন এসে বলতেছো এটা পড়া একদিনে সম্ভব না? তাহলে তো ভাই তুমি মেডিকেল কি বলে অ্যাডমিশনে চান্স পাওয়ার মতো যোগ্যতা তৈরি করতে পারো নাই এখনো। সরি টু সে, তুমি চান্স পাবা না। দেশে লাখ খানেক স্টুডেন্ট অ্যাডমিশনে পরীক্ষা দেবে, 5,000 চান্স পাবে, 95,000 বাদ হয়ে যাবে। এই 45 জন ওই 95,000-এর প্রতিনিধি, যারা বলবে ভাই এটা পসিবল না এভাবে পড়া।
এটা আমি তাল মিলাইতে পারবো না, এটা সম্ভব না। এবং পরীক্ষায় 50-এর মধ্যে পাবে 15, 20, 25 এরকম। এবং যারা এই 5 জন এদের মধ্যে থেকেই চান্স পাবে, এটা খুব ক্লিয়ার কাট কথা। তো এখন তোমরা শর্ট সিলেবাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বারবার বলছি এমন ভাবে শেষ করে ফেলবা যেন অ্যাডমিশনের সময় যেদিন শর্ট সিলেবাসের ক্লাস থাকবে ওই দিন তুমি রিলিফ পাবা যে আমার এগুলা পড়া আছে, আমি খুব দ্রুতই পড়া শেষ করে ফেলতে পারবো আগামীকাল। ফাঁকে আমি প্ল্যান করি যে অন্য কোনো পড়া একটু পড়ে রাখা যায় কিনা, বুঝছো? এই ইংলিশ পড়তে হয়, জিকে পড়তে হয়, তখন কিন্তু এগুলোর উপর সময় দিতে হবে। তো তখন তোমার যদি এই শর্ট সিলেবাস নিয়ে স্ট্রাগল করতে হয়, তখন তো তুমি ইংলিশ জিকে ধরতে পারবা না ভাই। এমন অনেক স্টুডেন্ট আছে ইংলিশ জিকে না পড়েই আসে, 10টার মধ্যে 10, 20, 30, 40 করে মেরে দেয়। বা 10টা কোশ্চেন দাগাইলে 4-5টা তো হবেই নাকি, এদিক ওদিক থেকে দেখা দেখি করে 2-4টা দাগায়। ফিল করে না যে এই যে আমি গ্যাপ দিচ্ছি, ভবিষ্যতে কখনো এগুলা পড়বো। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ ক্লাস করার জন্য। নেক্সট দিন তাহলে শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ। ততদিনে তোমরা এই অংশটা একটু রিডিং পড়ে রাখিও আর ব্রায়োফাইটার টেরিডোফাইটার এক্সামটা দিয়ে রাখিও। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।